প্রিয় শিল্পকলার অনুরাগী, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের পর্বে। আমি আসমা সুলতানা। আমার কাজ শিল্পকলা এবং শিল্পকলার ইতিহাস নিয়ে। আমাদের আজকের পর্বটি শিল্পকলা বিষয়ে একটি বিশেষ পর্ব। আজ আমরা কোনো সাধারণ আলোচনা করব না। আজ আমরা কথা বলবো এমন একজন কিংবদন্তিকে নিয়ে, যার তুলির আঁচড় এই উপমহাদেশের শিল্পকলাকে চিরতরে বদলে দিয়েছিল। তিনি আমাদের সবার প্রিয় শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের ক্ষুদ্র শিল্প বলয়ে তার অবস্থান সব বিতর্কের ঊর্ধ্বে। এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পবোদ্ধা সবার কাছেই তিনি এক অনন্য আসনে অধিষ্ঠিত। কিন্তু একজন শিল্পকলার ইতিহাসবিদ হিসেবে আমাদের একটু গভীরে গিয়ে দেখতে হবে যে বাংলাদেশে তার কাজের মূল্যায়ন আসলে কতটুকু হয়েছে এবং এখানকার সমালোচকেরা তার কাজকে ঠিক কিভাবে দেখেন। বাংলাদেশে জয়নুল আবেদিনকে মূলত দেখা হয় একটি জাতির সাংস্কৃতিক আত্মপরিচয় গড়ার প্রধান স্থপতি হিসেবে। এখনকার শিল্প সমালোচকদের বড় একটি অংশ তার কাজকে বাংলাদেশের মাটির খাঁটি রসে সিক্ত এবং লৌকিক ঐতিহ্যের আধুনিক রূপান্তর হিসেবে মূল্যায়ন করেন। সমালোচকের দৃষ্টিতে জয়নুল হলেন সেই দূরদর্শী শিল্পী যিনি বাংলার লোকশিল্পের সহজ সরল উপাদান ও ফর্মকে বৈশ্বিক আধুনিকতাবাদের সাথে চমৎকারভাবে মিলিয়ে দিয়েছিলেন। তবু এই মূল্যায়নের আরেকটি দিকও রয়েছে। আমাদের ভৌগোলিক সীমানায় প্রতিটি স্তরে তার মহিমান্বিত অবস্থান সুনিশ্চিত হওয়া সত্ত্বেও আমরা প্রায়শই ব্যর্থ হয়েছি তার প্রকৃত অবস্থানটিকে সম্পূর্ণ যৌক্তিক পর্যালোচনা দ্বারা প্রতিষ্ঠিত করতে। বাংলাদেশের শিল্প সমালোচনা ক্ষেত্রটি অনেক সময় জয়নুলকে কেবলই আবেগ এবং জাতীয়তাবোধের জায়গা থেকে মূল্যায়ন করেছে, কিন্তু তার শিল্পের ভেতরে যে গভীর তাত্ত্বিক আধুনিকতা এবং আন্তর্জাতিক মানদণ্ড, তা নিয়ে প্রাতিষ্ঠানিক ও বুদ্ধিবৃত্তিক স্তরে সুপরিকল্পিত উপায়ে চর্চার এক ধরনের ঘাটতি রয়ে গেছে। এই শূন্যস্থানটি মাঝে মধ্যে কিছু ভিত্তিহীন সমালোচনার সুযোগ করে দেয়। অথচ তিনি কেবল বাংলাদেশের সীমানায় বন্দী কোনো শিল্পী ছিলেন না, বরং তিনি ছিলেন অখণ্ড ভারতের বৃহৎ প্রেক্ষাপট এবং বৈশ্বিক আধুনিক শিল্পকলার এক শক্তিশালী স্তম্ভ। আসুন তার জীবনের শুরু থেকে এই সত্যটি উন্মোচন করা যাক। 1914 সালের 29শে ডিসেম্বর অবিভক্ত বাংলার কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন এই মহান শিল্পী। তার শৈশবের একটি বড় অংশ কেটেছে ব্রহ্মপুত্র নদের পাড়ে। জয়নুলের শিল্পযাত্রা শুরু হয়েছিল এই ব্রহ্মপুত্রের জল, হাওয়া আর প্রকৃতির পটভূমিতে। কিন্তু তিনি কেবল প্রকৃতির রূপ দেখার মধ্যে সীমাবদ্ধ থাকেননি। তিনি ছিলেন তার সমসাময়িক ভূরাজনৈতিক নানা পট পরিবর্তনের প্রত্যক্ষ সাক্ষী। এই ঘটনাগুলো তার শিল্পী মানুষ তো বটেই, আমাদের আর্থসামাজিক এবং সাংস্কৃতিক পরিচয়েও চিরস্থায়ী প্রভাব ফেলেছিল। একজন শ্রেণী, সমাজ ও রাজনীতি সচেতন শিল্পী হিসেবে বাস্তবতার এই রূপটিকে তিনি নিজের শিল্পী মানুষে খুব গভীর থেকে আত্মস্থ করতে পেরেছিলেন। তিনি 1933 সালে কলকাতার সরকারি আর্ট স্কুলে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ শুরু করেন এবং 1938 সালে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক সম্পন্ন করেন। তিনি এই উপমহাদেশের মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন, এখানেই প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন এবং আজীবন এই উপমহাদেশের মাটিতেই শিল্পচর্চা করেছিলেন।
আসুন এবার একটি তাত্ত্বিক প্রশ্নে যাওয়া যাক, যে প্রশ্নটি নিয়ে শিল্পকলার ইতিহাসবিদদের মধ্যে রয়েছে তুমুল বিতর্ক। শিল্পকলায় আধুনিকতাটা আসলে কী? সাধারণ অর্থে শিল্প বিপ্লব এবং তার পরবর্তী সময়ে শিল্পকলাতে নতুন পরিবর্তনের ধারাটিকে আধুনিকতা বলা হয়, যার ব্যাপ্তিকাল 1860 সাল থেকে 1970 সাল পর্যন্ত ধরা হয়। এই সময়ে শিল্পীরা পুরাতন ভাবধারাকে বাতিল করে নতুন কৌশলে এবং নতুন শৈলীতে শিল্পচর্চা শুরু করেন। তারা শিল্পের বিষয়বস্তু, কৌশল, আকার ও উপাদান নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন। এমনকি ক্যামেরা আবিষ্কারের ফলে আলোকচিত্রের যে উত্থান ঘটে, তাও শিল্পকলা সম্পর্কে মানুষের গতানুগতিক ধারণাকে বদলে দেয়। আধুনিক সময়ে এসে শিল্পী স্বতন্ত্রভাবে একটি মতবাদ গড়ে তুলতে সক্ষম হন এবং আধুনিক শিল্পকলা হয়ে ওঠে উপলব্ধির বিষয়। আগের মতো বর্ণনামূলক বা ইতিহাস ব্যাখ্যাকারী কোনো মাধ্যম নয়। এই আধুনিকতার শুরুতে দার্শনিক নিচার প্রভাব ছিল অনস্বীকার্য। একজন শিল্পীকে আধুনিক হতে হলে মুক্ত চিন্তার ও মুক্ত বোধের অধিকারী হতে হয়, যেন সে নতুনকে যেমন আমন্ত্রণ জানাতে পারেন, তেমনি প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় পুরাতনকে বর্জন করতেও কুণ্ঠাবোধ না করেন। উপমহাদেশের আধুনিক শিল্পকলার ইতিহাস নিয়ে বেশ কয়েকজন শিল্পকলার সমালোচক এবং শিল্পকলার ইতিহাসবিদ গবেষণা করেছেন, কিন্তু বিষয়টি আজও অসমাধান অবস্থায় রয়ে গেছে। কারণ শিল্পকলার ইতিহাস তো বিজ্ঞান নয় যে যুক্তি ও তথ্য দিয়ে হুবহু প্রমাণ করা যাবে। যদিও চাক্ষুষ তথ্যের প্রমাণের কোনো বিকল্প নেই, তবুও শিল্পকলায় স্বতন্ত্র নান্দনিক ব্যাখ্যার উপরে অনেক কিছু নির্ভর করে। এশীয় বা উপমহাদেশীয় অঞ্চলে ভাবাদর্শের প্রতি মানুষের এক ধরনের দুর্বলতা রয়েছে। আধ্যাত্মিকতা এবং মৃত্যুর পরের জীবনকে প্রাধান্য দেওয়ার কারণে মানুষ প্রায়শই যুক্তি প্রমাণ বা বাস্তব ব্যাখ্যা না খুঁজে কাল্পনিক অলীক ব্যাখ্যাতেই তুষ্ট থাকে। প্রচলিতভাবে শিল্পকলার ক্ষেত্রে সময়ের ধারাবাহিকতাকেই অনেকে আধুনিক বলে মনে করেন এবং সেই সময়ে জন্মগ্রহণকারী শিল্পীদের পর্যালোচনা ছাড়াই আধুনিক বলে ভাবেন। আধুনিক শব্দটির অর্থ ব্যাপক, কিন্তু আধুনিকতার সংজ্ঞা সময়ের ধারাবাহিক চলমানতা নয়। সময়ের খাঁচায় বন্দী থাকা আধুনিকতা নয়, বরং আধুনিকতা হলো সময়কে মুক্ত করে দেওয়ার একটি প্রক্রিয়া। এটি কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম বা সংস্কৃতির পরিচয় বহনের নাম নয়। মানব জাতির প্রতিনিধি হিসেবে মানুষের চিন্তাধারা ও কাজের মাধ্যমে স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠার নামই আধুনিকতা, যার মাধ্যমে জ্ঞান, প্রজ্ঞা ও বুদ্ধিবৃত্তিক রুচির প্রকাশ ঘটে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই সত্যটি খুব গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি উপমহাদেশের শিল্পীদের বোঝাতে চেয়েছিলেন শিল্পকলায় আধুনিকতা কী, কিন্তু তিনি পরিবার ও চারপাশের সদস্যদের তা বোঝাতে ব্যর্থ হন। অবশেষে তিনি নিজেই নিজের হাতে রং তুলি তুলে নেন এবং সারা বিশ্বকে দেখিয়ে দেন আধুনিক ভঙ্গিমায় শিল্পকলার চর্চা কেমন হয়। কোনো সন্দেহের অবকাশ নেই যে উপমহাদেশের আধুনিক শিল্পকলার উন্মুক্ত আলো প্রবেশ করা শুরু করেছিল তারই হাত ধরে। তবে রবীন্দ্রনাথ তো কোনো প্রতিষ্ঠিত পেশাদারী চিত্রশিল্পী ছিলেন না। শিল্পকলায় প্রকৃত আধুনিকতা আসতে হতো পেশাদারী শিল্পীদের হাত ধরে, যেন পরবর্তী প্রজন্ম একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা পায়। আর এই কাজটি করেছিলেন জয়নুল আবেদিন, যিনি ছিলেন উপমহাদেশের প্রথম পেশাদারী শিল্পী, যিনি শিল্পকলার আধুনিকতা বিষয়টিকে সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছিলেন।
জয়নুল আবেদিনের শৈল্পিক জীবনের সবচেয়ে বড় এবং বৈপ্লবিক অধ্যায় হল 1943 সালের দুর্ভিক্ষের সময়টি। এই দুর্ভিক্ষ ছিল মানুষের তৈরি এক কৃত্রিম অভাব, এবং তরুণ জয়নুলকে এই নিষ্ঠুর খাদ্য রাজনীতি ও বিশ্ব রাজনীতির কুৎসিততম অবয়ব তাড়া করে ফিরেছিল। তিনি দেশভাগের নামে নোংরামি বা এই মানবিক বিপর্যয়কে মেনে নিতে পারেননি। সে কারণেই তাকে এক বীরের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায় কলকাতার রাস্তায়, যেখানে মানব অস্তিত্বের তীব্র টানাপোড়েন তার মেধা, দক্ষতা ও বর্ণনকে অনায়াসে সমন্বয় করেছিল বাস্তবতা আর মানবিক ট্র্যাজেডিকে একটি নতুন রূপ দেওয়ার জন্য। উপমহাদেশে এর আগে কোনো শিল্পী এই কাজটি করতে পারেননি। 50-এর মন্বন্তরের মানবিক দুর্দশা যেভাবে তার সৃজনশীলতার স্বতঃস্ফূর্ত প্রকাশে রেখাচিত্রে জীবন্ত হয়ে উঠেছিল, তা ছিল অভূতপূর্ব। এই ভূখণ্ডে পূর্বে কোনো শিল্পী এমন নির্মোহ প্রতিবাদে মহাকাব্য রচনা করতে পারেননি, যা আমাদের সম্মিলিত অবচেতনে অমোচনীয় ছাপ রেখে গেছে। সেটিই ছিল আমাদের শিল্পকলার আধুনিকতার একটি প্রকৃত বিস্ফোরণ। জয়নুল শুধু সেখানে স্ফুলিঙ্গ ছিলেন না, তিনি ছিলেন আগুনের লেলিহান শিখা। জয়নুলের সমসাময়িক অনেক শিল্পীও দুর্ভিক্ষের চিত্র নির্মাণে অবদান রেখেছিলেন, কিন্তু কারো চিত্রই জয়নুল আবেদিনের মতো বলিষ্ঠ ছিল না। দুর্ভিক্ষের চিত্র অঙ্কনে তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ। তখনকার প্রথম সারির অনেক শিল্পী, যারা সমাজের উঁচু স্তরের মানুষ ছিলেন, তারা মনেই করেননি যে দুর্ভিক্ষ কোনো শিল্প সৃষ্টির বিষয় হতে পারে। তারা অতিরিক্ত রোমান্টিকতায় বুঁদ হয়েছিলেন, কিন্তু জয়নুল ছিলেন ব্যতিক্রম। তার সরল ও সাহসী রেখাচিত্রগুলো দিয়েই কলকাতার রাস্তায় জন্ম হয়েছিল বাস্তববাদিতার, এবং শুরু হয়েছিল আধুনিক শিল্পকলার প্রকৃত যাত্রা। তিনি প্রাকৃতিক নিয়মেই কাজটি করেছিলেন। হাতের কাছে তিনি যা পেয়েছিলেন, স্বল্প মূল্যের সহজলভ্য সাধারণ কাগজ আর কালি, তাকেই তিনি শিল্প উপাদান হিসেবে ব্যবহার করেছিলেন। এই বলিষ্ঠ বিষয়বস্তু, সরল রেখা আর সহজলভ্য উপাদানের সার্থক ব্যবহারের রেখাচিত্রগুলোই মূলত তাকে এনে দিয়েছিল বিশ্ব পরিচিতি, এবং উপমহাদেশের মাটিতে চিরতরে বপন করে দিয়েছিলেন আধুনিক শিল্পকলার বীজ। এখন আমরা জয়নুল আবেদিনের কাজের বৈশ্বিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক মূল্যায়ন নিয়ে কথা বলবো। 1951 সালে জয়নুল আবেদিন লন্ডন বিখ্যাত স্লেড স্কুল অফ ফাইন আর্টসে যান। সেখানে তার কাজের প্রদর্শন এবং উচ্চতর গবেষণা পাশ্চাত্য শিল্প সমালোচকদের দারুণভাবে আকৃষ্ট করে। ইউরোপীয় আধুনিকতাবাদের মূল ধারা যখন বিশ্বজুড়ে জ্যামিতিক ফর্ম বা রঙের তীব্রতা নিয়ে মেতে আছে, তখন জয়নুলের সরল, বলিষ্ঠ এবং কালির ড্রয়িং ইউরোপকে এক নতুন পথ দেখায়। পাশ্চাত্য সমালোচকেরা স্বীকার করেছিলেন যে তার কাজ কেবল ইউরোপের অন্ধ অনুকরণ ছিল না, বরং তা ছিল নিজস্ব মাটির খাঁটি রসে সিক্ত এক অনবদ্য প্রাচ্য আধুনিকতা। 50 ও 60-এর দশকে জয়নুল আবেদিনের চিত্রকর্মের প্রদর্শনী হয়েছিল লন্ডন, প্যারিস, ব্রাসেলস, মার্কিন যুক্তরাষ্ট্রের এবং সোভিয়েত ইউনিয়নের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে। বিশ্বের নামী সংগ্রহশালা এবং ব্যক্তিগত সংগ্রাহকেরা তার ছবি সংগ্রহ করতে শুরু করে। শিল্প ইতিহাসবিদেরা জয়নুলের এই কাজের গুরুত্বকে বৈশ্বিক শিল্প আন্দোলনের সমকক্ষ হিসেবে মূল্যায়ন করেন। পশ্চিমা শিল্পকলার জগতে আধুনিকতার শুরুটা যেমন হয়েছিল বাস্তববাদিতা দিয়ে,
জয়নুলের হাত ধরে এই উপমহাদেশেও ঠিক একইভাবে বাস্তববাদের প্রকাশ ঘটে। স্পেনের গৃহযুদ্ধের ভয়াবহতা প্রকাশ করতে যেমন পাবলো পিকাসো তার গোয়ার্নিকা ক্যানভাস তৈরি করেছিলেন, জয়নুল আবেদিন ঠিক একইভাবে 1943 সালে মন্বন্তরের মানবসৃষ্ট নিষ্ঠুর বাস্তবতাকে তার তুলির আঁচড়ে বিশ্ব রাজনীতির কুৎসিততম অবয়ব হিসেবে শাশ্বত করে রেখেছিলেন। জয়নুলের দুর্ভিক্ষের সিরিজকে তাই নির্মোহ প্রতিবাদের এক অনন্য আন্তর্জাতিক মহাকাব্য হিসেবে মর্যাদা দেওয়া হয়। এবার চলুন তবে কথা বলা যাক জয়নুল আবেদিনের সুনির্দিষ্ট শিল্পশৈলী এবং তার কাজের কৌশল নিয়ে। জয়নুলের শিল্পচর্চার প্রধান বিষয়বস্তু ছিল বাংলার আর্থসামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে মানুষের জীবন ও অস্তিত্বের সংগ্রাম। জয়নুলের শিল্পচর্চার প্রধান বিষয়বস্তু ছিল বাংলার আর্থসামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে মানুষের জীবন ও অস্তিত্বের সংগ্রাম। পারিপার্শ্বিকতার সঙ্গে তার পারিপার্শ্বিক সম্পর্কের প্রতিক্রিয়াগুলোর যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই অন্তরঙ্গ অভিজ্ঞতাগুলোকে তিনি অভিব্যক্ত করেছেন সুস্পষ্টভাবে এক আধুনিক ভঙ্গিমায়। তিনি কোনো কাব্যময় ভাবপ্রবণতাকে নিজের শিল্পকর্মে স্থান দেননি। তার উপস্থাপন ছিল বাস্তব ঘনিষ্ঠ, রাজনৈতিক ও সমাজ সচেতন। জয়নুল আবেদিনের কাজের প্রধানতম শক্তি ছিল তার অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা। তিনি নিজের চোখে এমনভাবে তৈরি করেছিলেন যে কোনো মানুষকে কয়েক মুহূর্তে দেখা মাত্রই তিনি তার চারিত্রিক বৈশিষ্ট্যকে রেখাচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে সক্ষম হতেন। তিনি খুব অল্প রেখার মাধ্যমে রবীন্দ্রনাথ বা নজরুলের মতো ব্যক্তিত্বদের প্রতিকৃতি নির্মাণ করতে পারতেন। প্রতিকৃতি চিত্রণে তিনি নির্দিষ্ট ব্যক্তিটির ভেতরের চরিত্রকে তুলে ধরতেন অত্যন্ত সফলভাবে। ফলে সেই রেখাচিত্র দেখা মাত্রই দর্শক বুঝতে পারত যে তিনি আসলে কাকে এঁকেছেন বা তিনি কোন পেশার মানুষ ছিলেন। এই শৈলীর এক অনবদ্য প্রকাশ ঘটেছিল তার 1949 সালের আঁকা কাকের ছবিগুলোতে। সেই সময় একটি ছোট্ট অবহেলিত পাখিকে শিল্পকর্মে স্থান দেওয়ার কথা ছিল অচিন্তনীয়। জয়নুলের ব্যতিক্রমী ব্যক্তিত্বের প্রকাশ সেখানেই। তিনি অবহেলিত এই পাখিটিকে শিল্পকলার জগতে এক বিশেষ স্থান দিয়েছিলেন। তার বাস্তবধর্মী ভঙ্গিতে অঙ্কিত কাকগুলোকে দেখলে সাধারণ কোনো নোংরা পাখি মনে হতো না। মনে হয় এরা যেন সমাজের বিপ্লবী মানুষের প্রতীকী প্রকাশ। মনে হয় উদ্ধত কোনো তরুণ কিংবা আমাদের খুব আপনজন। কাককে যেখানে সমাজে অলক্ষণে বলা হয়, জয়নুলের কাকগুলো সেখানে দাঁড়িয়ে থাকে মানুষের অবয়ব নিয়ে, সাহসের বার্তা বাহক হিসেবে। অত্যন্ত স্বল্প রেখা ও রঙের ব্যবহার করে তিনি দক্ষতার সাথে কাকগুলোকে আঁকতেন, যা তার প্রকাশভঙ্গিমায় এক শক্তিশালী মিনিমালিজমের আভাস দেয়। তিনি শুধু সমসাময়িক বাস্তবতায় আঁকেননি, তার শৈল্পিক অনুপ্রেরণার পেছনে ইতিহাসবোধও ছিল তীব্র। প্রাচীন ভারতীয় শিল্পকলায় শিল্পীরা অজন্তার দেয়াল থেকে অনুপ্রেরণা নিয়ে কাল্পনিক পৌরাণিক কাহিনী চিত্রণে ব্যস্ত থাকতেন। কিন্তু ব্যতিক্রমীভাবে অজন্তার 9 ও 10 নম্বর গুহায় বাস্তব জীবনের রেখাচিত্র ছিল, যেমন খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর শেষের দিকে বারাণসীর রাজার শিকারের দৃশ্য। একজন আধুনিক মানুষ হিসেবে জয়নুল আবেদিন তার প্রতিভাকে শুধুমাত্র ছবি আঁকার ক্যানভাসের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। তার গুরুত্বপূর্ণ অবদান হল বাংলাদেশি শিল্পকলার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। 1947 সালে দেশভাগের পর
এই ভূখণ্ডে শিল্পকলা শিক্ষার কোনো প্রতিষ্ঠান ছিল না। তিনি চাইলে নিজের ব্যক্তিগত খ্যাতি অর্জনের জন্য সব সময় ব্যয় করতে পারতেন, কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির মতো তিনিও কেবল শিল্পকলা চর্চার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের বিভিন্ন কল্যাণে জড়িয়ে পড়েন এবং মানুষের জন্য নিজের পেশাগত জীবনকে উৎসর্গ করেন। তারই অক্লান্ত পরিশ্রমে 1948 সালে প্রতিষ্ঠিত হয় আমাদের আজকের চারুকলার আদি রূপ। শুধু তাই নয়, নিজের সংস্কৃতি ও শেকড়কে ধরে রাখার জন্য 1975 সালে তিনি সোনারগাঁয়ে গড়ে তোলেন বাংলাদেশের লোকশিল্প জাদুঘর। এইসব অবদানই জয়নুল আবেদিনকে আধুনিক সমাজের জন্য এক অনুকরণীয় মানুষ করে তোলে। বাস্তবতাই হলো আধুনিকতার মূল পূর্ব শর্ত। পশ্চিমা শিল্পকলার জগতে আধুনিকতার শুরুটাও হয়েছিল বাস্তববাদিতা দিয়ে, আর তার ব্যতিক্রম ঘটেনি এই উপমহাদেশেও। কারণ বাস্তবতার দিকে পা বাড়ানোর অর্থই হলো প্রকৃত আধুনিকতার দিকে পা বাড়ানো। ভারতীয় শিল্পকলায় আজকে যে আধুনিকতার মুক্ত হাওয়া বইছে, যেখানে ঋদ্ধ শিল্পীরা নির্দিষ্ট কোনো মানচিত্রের সীমারেখার মধ্যে আবদ্ধ থাকতে রাজি নন, সেই সুবাতাসের দরজা খুলে দিয়েছিলেন আমাদের প্রিয় শিল্পাচার্য। আধুনিক কবিতার ক্ষেত্রে জীবনানন্দ দাশের যে অবদান, কিংবা বাংলা কথা সাহিত্যের প্রাঙ্গণে কাদামাটি মাখা পথে আমাদের যেভাবে হাঁটিয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনি চিত্রকলার পথে আমাদের হাঁটিয়েছেন জয়নুল আবেদিন। আমরা এই পর্বের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একথা স্বীকার করতেই হবে যে জয়নুল সর্বত্রই আধুনিকতার আলো পুরোপুরি ছড়িয়ে দিতে পেরেছিলেন, সে কথা দৃঢ়ভাবে বলা সম্ভব নয়। তবে ব্যর্থতার দায়ভার তার একার নয়, এই দায়ভার আমাদের সমাজের প্রতিটি শিল্পীর উপর বর্তায়। যদিও বাংলাদেশের এবং সামগ্রিক উপমহাদেশের শিল্পকলার ইতিহাসবিদরা আবেদিনকে অন্যতম আধুনিক শিল্পীদের তালিকায় রেখেছেন, কিন্তু তার তুলি থেকে যে বৈপ্লবিক সূচনা হয়েছিল তাকে বুদ্ধিবৃত্তিক স্তরে সুপরিকল্পিত উপায়ে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে আমাদের প্রাতিষ্ঠানিক অনীহা কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে। জয়নুলের জীবনের শেষের দিকের শৈলীতে কিছুটা কিউবিস্ট বা তীব্র জাতীয়তাবোধের প্রকাশ ঘটলেও তিনি মূলত বাংলাদেশ নামক এই ক্ষুদ্র রাষ্ট্রটিকে বিশ্বের দরবারে শিল্পকলা দেখবার ও দেখাবার জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম করে দিয়েছিলেন। তিনি আমাদের অঞ্চলের শিল্পীদের আধুনিকতা শব্দটির সাথে নিবিড়ভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। জয়নুল আবেদিন আমাদের শিখিয়ে গেছেন যে শিল্পকলা এমন একটি ভাষা যা দেশ, জাতি, সমাজ এবং ধর্মের ঊর্ধ্বে গিয়ে একজন মানুষের একান্ত চিন্তা প্রকাশ করার মাধ্যম। একজন শিল্পী শুধু তার ক্যানভাসে আধুনিক হবেন না, তিনি আধুনিক হবেন তার দৈনিক বা দৈনন্দিন জীবনযাপনে। কারণ একজন শিল্পীর জীবনযাপনই হলো তার আসল শিল্পকর্ম। আধুনিক সমাজ গড়ে তোলার জন্য কুসংস্কার মুক্ত আত্মবিশ্বাসী মানুষ প্রয়োজন, যেখানে প্রত্যেকে নিজের নিজস্বতা সাবলীলভাবে প্রতিষ্ঠা করতে পারবে। জয়নুল দেখিয়ে দিয়ে গেছেন যে আধুনিক হওয়ার প্রধান শর্ত হলো একজন সৎ, পরিশ্রমী ও আত্মসচেতন মানুষ হওয়া। কিংবদন্তি অথবা ইতিহাস হবার জন্য জয়নুল আবেদিনকে কোনো অলৌকিকতার আশ্রয় নিতে হয়নি, বরং তিনি তার কাজের মাধ্যমে সরাসরি প্রমাণ করে গেছেন তার নিজের যোগ্যতা। উপমহাদেশের শিল্পকলার জগতে যে দুর্ভিক্ষ বিরাজমান, জয়নুলের তুলি সর্বদাই সেখানে খুঁজে ফিরেছে মুক্তির নিঃশ্বাস। শিল্পাচার্য জয়নুল আবেদিনের এই মহান জীবন ও দর্শন আমাদের আগামী দিনের পথ চলার আলো দেখাক।
এই দীর্ঘ আলোচনাটি ধৈর্য নিয়ে শুনবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের পর্বে। শুভকামনা।